হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 13 পেপার অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 2 এই পেপারের মডিউল 1 থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে, রাজনৈতিক বাধ্যবাধকতা সম্পর্কে টি.এইচ. গ্রিনের মতবাদ আলোচনা করো। অ্যান্সার কিভাবে গুছিয়ে লিখতে হয় সেটা এবার তোমরা বুঝে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ ব্রিটিশ আদর্শবাদী দার্শনিক টমাস হিল গ্রিন রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে রাজনৈতিক বাধ্যবাধকতা সম্পর্কে এক যুগান্তকারী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ তত্ত্ব প্রদান করেন। তার পূর্বে যুক্তিবাদী চিন্তাবিদরা রাষ্ট্রের উৎপত্তির যে ব্যাখ্যা দিয়েছেন, গ্রিন তার থেকে ভিন্ন এবং আদর্শবাদী দৃষ্টিভঙ্গি অবতারণা করেন। তার মতে মানুষ কেবল শাস্তির ভয়ে বা বল প্রয়োগের আশঙ্কায় রাষ্ট্রীয় আইন মেনে চলে না, বরং এক গভীর নৈতিক দায়িত্ববোধ থেকে রাষ্ট্রের প্রতি স্বতঃস্ফূর্ত আনুগত্য প্রদর্শন করে। রাজনৈতিক বাধ্যবাধকতা সম্পর্কে তার এই দার্শনিক ব্যাখ্যা আধুনিক রাষ্ট্রচিন্তায় এক দিগন্ত উন্মোচন করেছে। এবার কি আছে, রাজনৈতিক বাধ্যবাধকতা সম্পর্কে টি.এইচ. গ্রিনের ধারণা। গ্রিনের রাষ্ট্রীয় বাধ্যবাধকতার তত্ত্বটি মূলত তার নৈতিক দর্শন এবং ব্যক্তি ও সমাজের সম্পর্কের ওপর গভীরভাবে নির্ভরশীল। তার রাষ্ট্রদর্শনের মূল ভিত্তি হল এই ধারণা যে রাষ্ট্রের ভিত্তি পাশবিক শক্তি নয়, বরং জনগণের সদিচ্ছা। গ্রিনের মতে মানুষের জীবনের পরম লক্ষ্য হল নৈতিক পূর্ণতা অর্জন করা, কিন্তু মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, তাই একা এই নৈতিক পূর্ণতা বা স্বাধীনতা লাভ করতে পারা তার পক্ষে সম্ভব নয়। এর জন্য একটি উপযুক্ত ও অনুকূল সামাজিক পরিবেশ একান্ত প্রয়োজন হয়। অধিকার হলো সেই অনুকূল পরিবেশের বাহ্যিক শর্ত। সমাজ মানুষের এই অধিকারগুলোকে নৈতিক স্বীকৃতি দেয় এবং রাষ্ট্র আইন ও প্রয়োগের মাধ্যমে সেগুলোকে বাস্তবায়িত ও সুরক্ষিত করে। এই প্রেক্ষাপট থেকেই রাজনৈতিক বাধ্যবাধকতার প্রশ্নটি প্রাসঙ্গিক হয়ে ওঠে। গ্রিন জোর দিয়ে বলেন যে রাষ্ট্র মানুষের ওপর বাইরে থেকে জোরপূর্বক চাপিয়ে দেওয়া কোনো কৃত্রিম প্রতিষ্ঠান নয়, বরং এটি মানুষেরই অন্তর্নিহিত সামাজিক ও নৈতিক চেতনার এক স্বাভাবিক পরিণতি। মানুষ যখন রাষ্ট্রের আইন মেনে চলে, তখন সে সমাজ কর্তৃক স্বীকৃত এবং নিজেরই নৈতিক বিকাশের জন্য অপরিহার্য অধিকারগুলিকে সম্মান জানায়। সমাজভুক্ত প্রতিটি ব্যক্তি যখন বুঝতে পারে যে তার নিজের কল্যাণ সমাজের বৃহত্তর কল্যাণের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তখনই সাধারণ মঙ্গলের ধারণাটির জন্ম নেয়। এবার কি বলা হচ্ছে, রাষ্ট্র যেহেতু এই সাধারণ মঙ্গল বা সার্বিক কল্যাণের প্রধান রক্ষক ও প্রবর্তক, তাই নাগরিকরা স্বাভাবিকভাবে রাষ্ট্রের প্রতি অনুগত থাকে। রাষ্ট্রের আইন মূলত মানুষেরই নৈতিক চেতনার বাহ্যিক প্রকাশ মাত্র। সুতরাং যখন কোনো নাগরিক রাষ্ট্রের আইন অমান্য করে, তখন সে কার্যত নিজেরই বৃহত্তর স্বার্থ ও নৈতিক সত্তাকে অস্বীকার করে। তারপর কি বলা হচ্ছে, গ্রিন অধিকার ও কর্তব্যের মধ্যে সদিচ্ছার সম্পর্কের কথা অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছেন। একজন নাগরিক যখন রাষ্ট্রের কাছ থেকে নানাবিধ সুযোগ সুবিধা ও অধিকার ভোগ করে, তখন সে অধিকারের প্রতিদান হিসাবে স্বাভাবিকভাবেই রাষ্ট্রের আইন ও নির্দেশ মান্য করার কিছু অবশ্য পালনীয় কর্তব্য তার উপর বার্তায়। তবে গ্রিন কখনোই রাষ্ট্রের প্রতি নাগরিকদের অন্ধ ও শর্তাধীন আনুগত্যের কথা বলেননি। তার মতে রাজনৈতিক বাধ্যবাধকতা সবসময়ই শর্ত সাপেক্ষ। রাষ্ট্র যদি সাধারণ মঙ্গল সাধনে চূড়ান্তভাবে ব্যর্থ হয় বা এমন স্বৈরাচারী আইন প্রণয়ন করে যা মানুষের স্বাধীন ও নৈতিক বিকাশে বাধা সৃষ্টি করে, তবে নাগরিক সেই অন্যায় আইনের প্রতিবাদ করার অধিকার রয়েছে। কিন্তু এই প্রতিরোধ কখনোই কোনো ব্যক্তিগত বা ক্ষুদ্র গোষ্ঠীর স্বার্থে হবে না, তবে তা হতে হবে বৃহত্তর সমাজ ও কল্যাণের স্বার্থে এবং শান্তিপূর্ণ উপায়। এবার সমালোচনা প্রথমত দ্বিতীয়ত করে এখানে 3টে পয়েন্ট আলোচনা করা আছে, আলোচনা করছি। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে,
তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা এখনও যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, অ্যাডমিশন নিতে পারো স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে, বা আমাদের স্টাডি মেটেরিয়াল যদি কেউ কিনতে চাও তাই স্টাডি মেটেরিয়ালও কিনতে পারো। দেখো এখানে সমালোচনার প্রথম পয়েন্ট, গ্রিন রাষ্ট্রের ভিত্তি হিসাবে কেবল সদিচ্ছা ও নৈতিকতার কথা বললেও বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে আধুনিক রাষ্ট্রসমূহ অনেক সময় শক্তি প্রয়োগ ও জবরদস্তির মাধ্যমে নাগরিকদের আনুগত্য আদায় করে থাকে, যা তার বলছে যা তথ্যে উপেক্ষিত হয়েছে, যা তার তথ্যে উপেক্ষিত হয়েছে। দ্বিতীয় কি বলা হচ্ছে, সাধারণ মঙ্গলের ধারণাটি অত্যন্ত বিমূর্ত ও অস্পষ্ট একটি বিষয়। সমাজ কাঠামোতে বিভিন্ন শ্রেণীর মানুষের ভিন্ন ভিন্ন অর্থনৈতিক ও সামাজিক স্বার্থ থাকে, তাই সকলের জন্য মঙ্গল বা সর্বাঙ্গীন সদিচ্ছা বাস্তবে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। তারপরে তৃতীয়ত বলা হচ্ছে, গ্রিন নাগরিকদের অন্যায় আইনের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার দিলেও তার জন্য যে অত্যন্ত কঠোর ও আদর্শগত শর্ত আরোপ করেছেন তা সাধারণ মানুষের পক্ষে বাস্তবে প্রয়োগ করা অত্যন্ত প্রায় অসম্ভব, এবং এর ফলে রাষ্ট্রীয় স্বৈরাচার পরোক্ষভাবে প্রশ্রয় পেতে পারে। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করতে হবে। তারপরের প্রশ্ন, মেরি ওয়েলস্টনক্রাফটের প্রজাতন্ত্রবাদ এবং আইনি অধিকার সংক্রান্ত ধারণা আলোচনা করো। দুটোই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং যথেষ্ট কঠিন টপিক। কিভাবে উত্তরগুলো সহজ করে লিখবে এবং তথ্য সমৃদ্ধ উত্তর লিখতে হবে, কারণ তোমরা অনার্স স্টুডেন্ট এবং 6 সেমিস্টারে পড়ো, সেইভাবে কোয়ালিটি মেনটেন করতেই হবে। দেখো এখানে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকায় কি লিখতে পারো তোমরা দেখে নাও। এখানে ভূমিকায় লিখবে, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসে এবং নারীবাদী দর্শনের উন্মেষে মেরি ওয়েলস্টনক্রাফট এক অবিস্মরণীয় নাম। ফরাসি বিপ্লব এবং ইউরোপের আলোকপ্রাপ্তির যুগে রচিত তার যুগান্তকারী গ্রন্থটার নাম কি? গ্রন্থটার নাম হচ্ছে দেখো ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন। এই বলছে তিনি নারী মুক্তির যে রূপরেখা তুলে ধরেছিলেন তা সমকালীন পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে তীব্রভাবে আক্রমণ করেছিল। বিশেষ করে জ্যাক রুসোর মতো চিন্তাবিদদের নারী সম্পর্কিত রক্ষণশীল ধারণার সমালোচনা করে তিনি এক নতুন রাজনৈতিক দর্শনের জন্ম দেয়। ওয়েলস্টনক্রাফট রাজনৈতিক চিন্তাভাবনার দুটি অন্যতম প্রধান স্তম্ভ হল তার প্রজাতন্ত্রবাদের আদর্শ এবং নারীর আইনি ও নাগরিক অধিকারের সপক্ষে তার জোরালো যুক্তি। তিনি মনে করতেন আলোকপ্রাপ্তির মূল আদর্শ যুক্তি, সাম্য, স্বাধীনতা, শুধুমাত্র পুরুষের একচেটিয়া অধিকার হতে পারে না। তারপর কি বলা হচ্ছে? তারপর বলা হচ্ছে প্রজাতন্ত্রবাদ কি? উইলস্টনক্রাফটের প্রজাতন্ত্রবাদ নিছক রাজতন্ত্রের বিরোধিতা নয়, এটি মূলত নাগরিকদের সদ্গুণ, স্বাধীনতা এবং যে কোনো প্রকারের স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী ক্ষমতার চরম বিরোধিতার উপর প্রতিষ্ঠিত। রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক বিশ্লেষকদের মতে তার চিন্তাধারায় স্বাধীনতার অর্থ হলো অন্যের খেয়াল খুশির অধীনস্থ না হওয়া, যা ন্যায্য প্রজাতন্ত্রবাদের একটি মূল কথা। উইলস্টনক্রাফট বিশ্বাস করতেন যে একটি সুস্থ সমাজ গঠনের জন্য স্বাধীন ও যুক্তিবাদী নাগরিকের প্রয়োজন। তিনি যুক্তি দেন, সমাজে নারীরা যদি পুরুষের ওপর সম্পূর্ণ নির্ভরশীল থাকে তবে সেই সমাজে কখনোই প্রকৃত প্রজাতন্ত্র হতে পারে না। পরাধীনতা নারী ও পুরুষ উভয়কেই নৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত করে। স্বৈরাচারী শাসকের অধীনে প্রজারা যেমন সদ্গুণের অধিকারী হতে পারে না, ঠিক তেমনই পরিবারের অভ্যন্তরে পুরুষের নিরঙ্কুশ আধিপত্যের অধীনে থেকে নারীরাও আদর্শ যুক্তিবাদী ও দায়িত্বশীল নাগরিক হিসাবে বিকশিত হতে পারে না। তার মতে পরিবার হলো রাষ্ট্রের ক্ষুদ্র রূপ, তাই পরিবারের ভেতরে গণতান্ত্রিক পরিবেশ ও সমতা না থাকলে বৃহত্তর রাষ্ট্রে প্রজাতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা করা সম্পূর্ণ অসম্ভব। এবার কি বলা হচ্ছে দেখো, আইনি অধিকার সংক্রান্ত ধারণা। প্রজাতান্ত্রিক স্বাধীনতার এই আদর্শকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই উইলস্টনক্রাফট নারীদের সুনির্দিষ্ট আইনি অধিকারের দাবি তুলে ধরেন। অষ্টাদশ শতকে ব্রিটিশ আইন ব্যবস্থায় প্রচলিত কাভারচার প্রথায় বিয়ের পর নারীর নিজস্ব কোনো স্বাধীন আইনি পরিচয়, চুক্তির অধিকার বা সম্পত্তির অধিকার থাকতো না। বিবাহিত নারীদের এই অবস্থাকে এক প্রকার আইনি মৃত্যু অর্থাৎ সিভিল ডেথ বলা হতো। উইলস্টনক্রাফট এই বৈষম্যমূলক আইনি কাঠামোর তীব্র সমালোচনা
করে বলেন অধিকার কোনো জন্মগত বা লিঙ্গভিত্তিক বিশেষ সুবিধা নয়, বরং তা মানুষের স্বাভাবিক যুক্তিবোধের ওপর নির্ভরশীল। যেহেতু নারীরাও পুরুষের মতোই যুক্তিবোধ ও নৈতিক বিচার ক্ষমতা রয়েছে, তাই আইন ও রাজনৈতিক অধিকার থেকে তাদের বঞ্চিত করা সম্পূর্ণ অযৌক্তিক। তিনি নারীদের জন্য সাধারণ নাগরিক অধিকার, সম্পত্তির উত্তরাধিকার, স্বাধীন পেশা গ্রহণের আইনি অধিকার এবং কর্মস্থানের সুরক্ষার জোরালো দাবি জানায়। সর্বোপরি তিনি রাষ্ট্র পরিচালনায় সর্বজনীন ও সমান শিক্ষার আইনি অধিকারের উপরে বিশেষ জোর দিয়েছে, কারণ স্বাধীন অর্থনৈতিক ও মানসিক ভিত্তি ছাড়া অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি হয় না। আইনগতভাবে সুরক্ষিত না হলে নারীরা সর্বদাই শোষণের শিকার হবে এবং সমাজের বোঝা হয়ে থাকবে বলে তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করেছিলেন। এবার উপসংহার দিয়ে তোমরা প্রশ্নের উত্তর শেষ করবে। এইভাবে তোমাদের প্রশ্নগুলো অ্যান্সারগুলো গুছিয়ে লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য।